যে আওয়ামী লীগের ১৬ বছরে অনেকেই অনেক কিছু বলতে চায়নি বা বলেনি, সেটির সঙ্গে আপনি একমত কিনা প্রথমত? আর সেই রকম একটি বাস্তবতায় আমরা যদি দেখি যে যারা শাসন ক্ষমতায় থাকেন তাদের সমালোচনা করা বা তাদের সম্পর্কে কিছু বলার মতো বাস্তবতা রয়েছে কিনা এই মুহূর্তে, কি মনে করেন নাইম? গত ১৬ বছরে অনেকে হয়তো বা বলেনি অনেক কিছু, কারণ হচ্ছে গিয়ে যে বলার স্বাধীনতাটা ছিল, কিন্তু বলার পরে তার কি অবস্থা হবে সেই বিষয়ে কেউ কোনো নিশ্চয়তা দিতে পারতো না। তো গত ৮ মাসে তো আমার মনে হয়নি এই ধরনের কোনো কিছু নিয়ে তেমন কোনো বড় বিষয় দেখা দিয়েছে। সবাইকেই তো দেখতে পাচ্ছি যে বলছেন, সবাই তো বলছেন, সবাই তার মতামত দিচ্ছেন। বিভিন্ন বিভিন্ন মত, বিভিন্ন দলের মানুষজন রাস্তায় থাকছেন, তারা রাস্তায় নামছেন, কেউ কেউ ঝটিকা মিছিল করছেন, কেউ কেউ চট করে ঢুকে পড়ার জন্য বলছেন। তো সবই তো হচ্ছে আসলে, এবং এটাকে আমি কিন্তু আসলে খারাপ বলছি না। আমি বলছি যে একটা গণতান্ত্রিক দেশে সবারই আসলে মত প্রকাশের যে যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা তো থাকা উচিত এবং দরকারও, ঠিক না? তো যদি একটু পেছনের দিকে যদি যেতে চাই, শান্তনু যে বিষয়গুলোর কথা বললেন যে আমাদের দেশে এর আগেও অনেক অনেক হয়তোবা বিনিয়োগ এসেছে, অনেক অনেক বিনিয়োগ এসেছে তো আদানিদের কাছ থেকে। তো সেটা আসলে কাগজে কতটুকু এসেছে আর তারপরে আসলে বাস্তবে আমরা কতটুকু পেয়েছি সেটা হচ্ছে একটা বড় কথা। যে বিনিয়োগগুলো এসেছে সেই বিনিয়োগের টাকা আসবার পরে এক সেমিস্টারে ৩০০ কোটি টাকা খরচ হিসাবে সন্তানের কাছে পাঠাতে হয়েছে। আমি এখন পর্যন্ত সেই বিশ্ববিদ্যালয় আসলে খুঁজে বেড়াচ্ছি। সেই বিশ্ববিদ্যালয়ে যদি চাপরাশির চাকরিও পাই তাহলেও মনে হয় অনেক আয় করতে পারবো, যেহেতু এরকম একটা বিশ্ববিদ্যালয় আছে যেখানে ৩০০ কোটি টাকা লাগে এক সেমিস্টারে। তো সেটাও তো হয়েছে। আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে হঠাৎ করে সুইফট কোড ট্রান্সফার হয়ে কোটি কোটি ডলার পাচার হয়ে গেছে, আমরা সেটাকে হ্যাকিং বলে বলে দিলাম। তারপরে আর আমরা এই বিষয়ে কোনোদিন কোনো কিছু জানতে পারলাম না। গত ৮ মাসে আসলে ক্রস ফায়ারে কয়জন নিহত হয়েছেন, গুম এবং খুন কয়জন হয়েছেন সেটাও একটা জিনিস, সেটাও আমরা হয়তোবা জানতে পারবো। শান্তনু হয়তোবা বলতে পারবেন যে যেহেতু উনি বলছে যে এই ধরনের বিষয়গুলো সম্পর্কে তিনি অবগত আছেন, কিন্তু তেমন একটা কিছু শোনা যাচ্ছে না। হয়তোবা হয়তোবা আসলে এই সরকার আসবার পরে এই বিষয়গুলোকে অনেক বেশি তারা লুকাতে পারছেন, আমরা ঠিক জানি না। নতুন যে দলের কথা বললেন, যে সেই দল আসছে, সেই দল মোটরসাইকেল শো ডাউন করছে, উনি হয়তো এনসিপির কথা বলছেন, সরাসরি বললেই হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি আসছেন, এনসিপি গতানুগতিক ভাবে বেশ কয়েকজন সেই ধরনের মোটরসাইকেল হোক, গাড়ি হোক, সেই ধরনের শোভাযাত্রা তারা তারা করেছেন, এবং দেখা যাচ্ছে যে তাদেরই একই রাজনৈতিক দলের যারা শীর্ষস্থানীয় যারা সমন্বয়ক আছেন এবং এখন যারা নেতৃত্ব আছেন, তারাই সেই বিষয়টির সমালোচনা সরাসরি করছেন, জনসম্মুখেই করছেন, দলের ভেতরে করছেন, জিজ্ঞাসা করছেন যে তারা এই অর্থ কোথা থেকে পেয়েছে। এগুলো তো আমাদের কাছে নতুন, এগুলো তো আসলে কখনো হয়নি, আমরা তো দেখিনি। দেখা যাচ্ছে যে নাহিদের মতো একজন আহ সম্মুখ সারির নেতা, যে কিনা ঢাকায় নাকি এখন তার মিছিলে নাকি 50 জনও আসে না, এটাকে তো আমি পজিটিভ হিসেবে দেখবো। সে 50 জনের বেশি ডাকতে পারে না, সে অ্যাটলিস্ট হালুয়া রুটি দিয়ে মানুষজন দিয়ে এলাকা ভরানোর চেষ্টা করেনি, অথবা মহাসমাবেশ করার চেষ্টা করেনি। দেখা যাচ্ছে যে গত ৭-৮ মাসের ভেতরেই অনেকগুলো রাজনৈতিক দল কিন্তু নিবন্ধনের জন্য আপিল করেছে, বেশ কয়েকটা রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছেও। তো এই বিষয়গুলি তো অবশ্যই আমি বলবো যে ইতিবাচক, এবং এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন এখন শুধুমাত্র যে রাজনৈতিক বিষয়ের সমীক্ষাই হচ্ছে তাই নয়, রাজনীতি এবং নির্বাচন নিয়ে কি ধরনের মানুষের আসলে আশা চাওয়া সেগুলোতে তথ্য উপাত্ত ভিত্তিক সমীক্ষাও হচ্ছে, এবং সেগুলো নিয়েও মানুষজন আলোচনা করছে। সেগুলো নিয়ে আসলে একটা বিষয় কি, রাজনীতি তো আমাদের একটা মানে কি বলবো, আমাদের গ্রেটেস্ট পাস টাইম, রাইট? আমরা সবাই রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই, কিন্তু এই যে গঠনমূলক যে আলোচনাগুলো এবং বিভিন্ন পর্যায়ের যে আলোচনাগুলো এবং বিভিন্ন ক্ষেত্রে যারা এই বিষয়ে আসলে জানেন, এই বিষয়েই তাদের তাদের যে বক্তব্য, সেই বক্তব্য থেকে আসলে কোনো এক ধরনের ফলাফল আসতে পারে, এই যে বিভিন্ন ক্ষেত্রে আমরা যে মানুষজনদেরকে এখন দেখতে পাচ্ছি সম্পৃক্ত হতে, এটা আসলে বাংলাদেশের গত ৫৩ বছরে কবে হয়েছে? আমরা তো একটা কালেকটিভ এফোর্ট দেখতে পাচ্ছি এখন। আমরা ডায়াসপোরা থেকে দুজনই কথা বলছি, আমাদের দুজনেরই কিন্তু আসলে প্রতিদিন শান্তনু যেমন বলছেন যে তার বাড়িতে কথা হয়, আমারও বাড়িতে কথা হয়, কিন্তু স্বার্থপরের মতো যদি বলতে হয় তাহলে আমাদের তিনজনের কিন্তু সরাসরি জীবনে কোনো রকমের আঘাত আসবে না। হয়তো আমরা আহা হু করবো যে আমাদের আত্মীয় স্বজনদের উপরে কোনো এক ধরনের সমস্যা হচ্ছে, আমরা কিন্তু বাইরে আছি, কিন্তু তারপরেও কিন্তু আজকে এখানে অ্যাক্টিভলি আলোচনাটা করছি কিন্তু আমরা তিনজনই বাইরে থেকে। তার অর্থ হচ্ছে কোনো না কোনো ভাবে তো আমরা সম্পৃক্ত হবার চেষ্টা করছি।
এই যে চেষ্টাটা আমরা দেখতে পাচ্ছি, এই যে চেষ্টার সুযোগটা যে পাওয়া যাচ্ছে, সেই বিষয়গুলো আসলে আমার মনে হয় যথেষ্ট ইতিবাচক। নাইম, একটা ৮ ছোট্ট মাসের ভেতরে জিজ্ঞাসা এখানে, সেটা হচ্ছে যে জি, ডক্টর ইউনূসের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তার নেতৃত্বে যে জি, সরকারটি পরিচালনা করছে, জি, দেশ পরিচালনা করছে, সেটির মেয়াদ কতদিন হবে সেটি নিয়ে শুরু থেকে এক ধরনের অস্পষ্টতা রয়েছে। এবং আমরা দেখছি যে কিছু মানুষ তারা বিভিন্ন স্ফিয়ারে বলার চেষ্টা করছেন যে এটি দীর্ঘ সময় হওয়া উচিত, কেননা তার হাতেই বাংলাদেশ নিরাপদ এবং সুশাসনের যে প্রত্যাশা বা আকাঙ্ক্ষা আমাদের, সেটি সবচেয়ে ভালো ডেলিভার করতে পারবেন ডক্টর ইউনূস। আপনার কাছে কি মনে হয় কতদিন হলে এই সরকারের মেয়াদটা রিজনেবল হয়? যতদিন আসলে নির্দিষ্ট কিছু বিষয়ে আমরা তো দেখতে পাচ্ছি যে এখন বিভিন্ন রাজনৈতিক দলমতের সবাই একটা একটা অ্যাটলিস্ট এগ্রিমেন্টে আসার চেষ্টা করছেন যে কি ধরনের বেসলাইন সংস্কারগুলো আমাদের আসলে হওয়া উচিত, যার পরবর্তীতে যেই রাজনৈতিক দলই আসলে নির্বাচন করে একটা সরকার গঠন করুক না কেন, আহ, তাদের যেন সেই যে সরকার গঠন এবং তারপরে পরবর্তী সরকার গঠনের পরে যে বাংলাদেশ, সেখানে যেন তাদের অবস্থানটা আরো সুদৃঢ় হয় এবং আমাদের যে যে রাজনৈতিক যে প্রক্রিয়া আছে সেটা যেন আসলে অনেক স্থিতিশীল হয়। এখন দেখুন বুলু ভাই, বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে আমরা যদি আসলে একটা নির্দিষ্ট টাইম লাইন, এখন যদি ডক্টর ইউনূস যদি আসলে এখন এসে যদি বলেন যে আমরা সব যা করার এখন ডিসেম্বরের মধ্যে করব, কারণ ডিসেম্বরেই হচ্ছে গিয়ে আমরা নির্বাচন দিয়ে দিচ্ছি, তার অর্থ কিন্তু আমরা একটা এক্সপিরেশন ডেট জানি। এখন এক্সপিরেশন ডেটটা আমরা যখন জানি, শান্তনু যেহেতু একজন একজন ডাক্তার, তিনি কিন্তু জানেন যে এক্সপিরেশন ডেট ওভার হওয়ার পরে উনি ওর ওই ওষুধ কাউকে খেতে নিশ্চয়ই প্রেসক্রাইব করবেন না, তাই না? আমাদের এখন যে বাস্তবতা সেটা হচ্ছে যে আমরা আমাদের দেশের যেসব বিভিন্ন খাতগুলোতে আমরা আসলে বলছি যে সংস্কার হওয়া প্রয়োজন, সেখানে যেসব মানুষ আছে অথবা তারা গত 53 বছরে অথবা গত 16 বছরে যদি বিশেষ করে বলি, তারা যে অভ্যাসে অভ্যস্ত হয়ে আছেন, তারা যখনই জানতে পারবেন যে দের ইজ আ স্পেসিফিক এক্সপাইরেশন ডেট, তার পরবর্তীতে আমরা গত ৮ মাসের যে ট্র্যাক রেকর্ড দেখতে পাচ্ছি অসহযোগিতার অথবা সব ক্ষেত্রে আসলে কাজ ধীর গতিতে করার একটা যে প্রক্রিয়া দেখা যাচ্ছে, আমলা বলি সরকারি বলি, আমি আসলে শুধুমাত্র তাদেরকেই বলবো না, আমি বলবো যে আমাদের সিভিল সোসাইটির মধ্যে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই ধরনের যে একটা একটা প্রয়াস এবং প্রক্রিয়া রয়েছে, তার পরবর্তীতে তো আপনি আসলে মানে খুব কনফিডেন্টলি যে বলতে পারেন যে এই সময়ের মধ্যেই আমরা আসলে নির্বাচনটা দিতে চাই। আপনি যে সেটা আসলে দেবার জন্য যে ধরনের আপনার সাহায্য সহযোগিতা আসলে প্রশাসন থেকে প্রয়োজন, আপনি কি তখন সবগুলো সেই ক্ষেত্রে পাবেন? সেই নিশ্চয়তা কি আসলে আমাদের কাছে আছে অথবা ডক্টর ইউনূসের হাতে আছে? কিন্তু এখন কেউ যদি সেই জন্য বলে যে 5 বছর, আমরা মানে সত্যি কথা বলতে যে আপনিও জানেন আমিও জানি, যখন বলা হচ্ছে যে 5 বছর হতে পারে, জাহাঙ্গীর সাহেব বলেছেন যে 5 বছর পর্যন্ত, সেটা হয়তো বা মানে আমি তার কাছ থেকে ছাড়া আসলে অন্য কারো কাছ থেকে শুনতে পাইনি, যেখানে ডক্টর ইউনূস নিজেই বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি আসলে দিতে চাচ্ছেন। এবং বাস্তবতা হচ্ছে আমাদের দেশে আসলে শীতকাল ছাড়া নির্বাচন দেওয়া সম্ভব তা না, কিন্তু কারণ জাহাঙ্গীর বর্ষার সাহেব সময় ছাড়াও তো আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশন চালাচ্ছে কিছু সাধারণ কোট আনকোট সাধারণ শিক্ষার্থী, যে তারা যে কোনো মূল্যে ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য দেখতে চান আর কি। তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস নিজেই আসলে 5 বছর থাকতে চান কিনা সেটা তো একটা প্রশ্ন। ওনাকে তো আসলে এই প্রশ্নটা কেউ সরাসরি করছে না অথবা ওনার কাছ থেকে কেউ উত্তরটা চাচ্ছে না। ওনাকে যখনই বলা হয়েছে উনি কিন্তু বারে বারে একটা শর্টেন টাইম লাইনের কথাই বলছেন। উনি কিন্তু বলছেন যে আসলে বিষয়টাকে কম সময়ের মধ্যেই করতে চাচ্ছেন। আচ্ছা, বিষয় যেখানটাতে আমার মনে হয় আসলে মূল যে আলোচনাটা হওয়া উচিত সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে সেটা নয়। বিষয় যে যেখানে মূল আলোচনাটা হওয়া উচিত সেটা হচ্ছে যে এতগুলো সংস্কার কমিশন যে এতগুলো রিপোর্ট প্রদান করছেন, সেখান থেকে এই কোন কোন বিষয়গুলো আমরা আগামী 12 মাসের মধ্যে আসলে ইমপ্লিমেন্ট করতে পারবো অথবা ইমপ্লিমেন্টেশনটা শুরু করতে পারবো। এখন সেটা কি একেবারে সংবিধান থেকে শুরু করতে হবে? একদমই না। আমরা তো দেখতে পাচ্ছি যে এখন তো বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের সংস্কারের যে যে আলোচনা সে আলোচনাগুলো হচ্ছে। তো তাহলে সেখানটাতে আমরা কেন একটা জনমত তৈরি করার চেষ্টা করছি না, অথবা কেন রাজনৈতিক দলগুলো বলছে না যে ঠিক আছে আমাদের যেমন বিএনপিকে আমরা দেখেছি যে 31 দফার কথা বলছে, যে ঠিক আছে তাদের 31 দফার ভেতরে যে যে বিষয়গুলো আছে তারা আসলে কি ধরনের জনমত তৈরি করার চেষ্টা করছে যে এই বিষয়গুলোতে আমাদের আসলে এই মুহূর্তে যদি সংস্কার কাজ শুরু হয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু সেখানটাতে তারা একটা টাইম লাইন তৈরি করতে পারে। রাইট। তারা বলতেই পারে যে এই সংস্কারগুলো যদি শুরু হয় আপনাদের এই সংস্কারগুলো 12 মাসের মধ্যে শেষ করতে হবে। যদি 12 মাসের মধ্যে আপনারা শেষ করতে না পারেন
যেহেতু আমরা এই বিষয়গুলোতে সম্মতি দিয়েছি, আমরাই 12 মাস পরে এই বিষয়টা আপনাদের যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমরা এই কাজটাকে তুলে নিয়ে যাব। আপনার এই বিষয়টাতে যদি আসলে সমস্ত রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, তাহলে কিন্তু ডক্টর ইউনূসের সরকার কতদিন আছে সেই প্রশ্ন আসলে আকাশে বাতাসে করতে হবে না। তাহলে কিন্তু তারাই এইটার একটা সমাধান দিতে পারছে, নিশ্চয়ই কিন্তু সেটা তো তারা দিতে আপনার চাচ্ছেন না।